হ্যালো ফ্রেন্ডস, আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতা জানিয়ে চলে এসেছি আজকে নতুন এক ভিডিওতে। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। আজকে নিয়ে এসেছি দশম শ্রেণীর, মানে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণের যে দ্বিতীয় যে অংশটা তোমাদের সিলেবাসে রয়েছে বন্ধুরা, অর্থাৎ সমাস। এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব যতটা পারা যায়। এবং বিভিন্ন পাঠে দেখেছো ইতিপূর্বে আমি যে কারক যে অধ্যায়টা তোমাদের রয়েছে বাংলা ব্যাকরণে দশম শ্রেণীর, সেটাকে আমি বিভিন্ন পাঠে আলোচনা করেছি। 5টা 6টা পাঠে আলোচনা করেছি। তো সেইভাবেই আমি কি করব না, সমাজটাকেও বিভিন্ন পাঠে আলোচনা করব, 7টা 8টা যতটা পারা যায় ছোটো ছোটো পাঠে 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 আলোচনা করব। কারণ একসঙ্গে তো অনেকটা দিলে আমাদের কি হয়, বুঝতে অসুবিধা হয়। তাই ছোট ছোট ধাপ করে আমি এই সমাজ যে অধ্যায়টা রয়েছে সেটা আলোচনা করব। এবং সেই সঙ্গে অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখি, কিন্তু তোমাদের যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে আমার ভালো মন্দ, বেসিক্যালি তোমরা মন্দটা জানিও, তাহলে আমি খুশি হব বেশি। ভালো অংশটা না বললেও চলবে, খারাপটা বললে কি হয়, তাহলে আমি চেষ্টা করব আমার ওই খারাপ দিকগুলি, ভুল দিকগুলি পরিবর্তন করে ওটাকে নতুন করে তৈরি করার। মানুষ মাত্রই ভুল হয়, তো সেহেতু আমারও ভুল হতে পারে, আমার পড়ানোর মধ্যেও ভুল হতে পারে, আমার টেকনিক্যাল কিছু ভুল হতে পারে, কিংবা কিছু কিছু কথাবার্তা একটু হয়তো জড়িয়ে যাচ্ছে রানিংয়ে বলার জন্য। তো সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আহ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু কোনোভাবেই তোমরা স্কিপ করে যাবে না। স্কিপ করে করে দেখলে কি হয়, কি হয় বলতো না, স্কিপ করে দেখলে যে বোঝানোর যে ব্যাপারটা বা কোন জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা তুমি হয়তো স্কিপ করে গেলে, তাহলে কি হয়, তুমি সেটা আর বুঝতে পারছো না। তাই বলবো কিন্তু কোনোভাবেই তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। জানো যে চ্যানেলের নাম আর্টস উইথ বিডি, এবং ইতিপূর্বে এটা এডুকেশন এক্সক্লুসিভ ছিল, কিন্তু বিশেষ কারণবশত নামটা পরিবর্তন করে আর্টস উইথ বিডিতে করা হয়েছে। তো সেহেতু যদি ভিডিও ভালো লেগে থাকে বা আমার এই যে প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও আর নোটিফিকেশন অল করে দিও। তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব, তাহলে কি হয়, সবার আগে খুব দ্রুত তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকে এক নতুন ভিডিও। বাংলা ব্যাকরণের দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী, ক্লাস 8-এ যারা পড়ছো, 7-এ আছো, বা বিসিএস পরীক্ষার্থী, কিংবা যারা আরও অন্যান্য বাংলা নিয়ে পড়াশোনা করছো বা আগামী দিন চাকরির প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে বাংলা ব্যাকরণ যদি কোনো প্রশ্ন এসে থাকে পাঠ থেকে, সমাজ থেকে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা কার্যকরী হবে বলে আমার মনে হয়। চলো বন্ধুরা, শুরু করা যাক, সাথে থেকো। দেখো, সমাস আজকে শুরু করব। বাংলা ব্যাকরণের ক্লাস 10-এ যারা মাধ্যমিক দেবে, যারা টেস্ট পরীক্ষা দেবে আগামী দিন, খুব সামনেই পরীক্ষা চলে এসেছে, তাদের জন্য বাংলা ব্যাকরণের যে একটা বিশাল একটা বড় ব্যাপার সমাস। অনেকেরই ভয় লেগে থাকে যে সমাস জিনিসটা খুব কঠিন ব্যাপার। আদৌ না বন্ধু, সমাজ ব্যাপারটা খুব কঠিন ব্যাপার নয়। সমাজটা কিন্তু খুবই সোজা। আমরা কিছু যদি নিয়ম মেনে চলি বা যদি কিছু জিনিস ভালো করে বুঝি যে কিভাবে কি হচ্ছে, তাহলে কিন্তু আমরা সমাজ জিনিসটা খুব সহজেই করতে পারি বন্ধু। অনেকে বলে থাকে সমাজ শিখতে লাগে 6 মাস, কথাতেই আছে এটা। অনেকে, না আমিও বলে থাকি সমাজ শিখতে লাগে 6 মাস। সুতরাং 6 মাসের কোনো ব্যাপার নয়, যদি শিখতে না পারি সারা জীবনে কোনোভাবেই হবে না। আর যদি শিখতে পারি বন্ধু, বুঝতে পারি, তাহলে খুব কম সময়ের মধ্যে, আমার 1 মাসের মধ্যে আমি মোটামুটি একটা 90% কভার আপ করতে পারি। তাই সঙ্গে থেকো, চলো শুরু করা যায়। দেখো, সমাজ। তো সমাজ কি আগে আমাদের যদি জানি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। আগে সমাজের সংজ্ঞা জানো বন্ধু। সমাজের সংজ্ঞা কি, না সংক্ষেপে, কি না সংক্ষেপে সুন্দর করে
বলার জন্য, সংক্ষেপে সুন্দর করে বলার জন্য পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের যে একপদীকরণ তাকে বলা সমাস। কি বললাম? সংক্ষেপে সুন্দর করে বলার জন্য পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকেই আমরা একত্রে সমাস বলি। তো বন্ধুরা, সমাস যে আছে, সমাস কথা তার মানে কি আসছে? সংক্ষিপ্তকরণ। সমাস কথার মানে কি আসছে বন্ধু? সংক্ষিপ্তকরণ। তো আবারও সংজ্ঞাটা আমি বলছি যে সংক্ষেপে সুন্দরভাবে বলার জন্য দুই বা ততোধিক পদের যে এক পদে মিলিতকরণ, সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা বন্ধু সমাস বলি। আমি একটা ছোট্ট জিনিস, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। সমাসের মধ্যে বেসিক্যালি তোমরা জানো, জেনে থাকবে যে পূর্বপদ, উত্তরপদ, সমাসবদ্ধ পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এই ধরনের সংজ্ঞাগুলো মাধ্যমিকে প্রায়শই আসে, ফাইনালে টেস্টেও আসে। তাই আগে সেইগুলো আমরা দেখে নেব, তারপর আমরা সমাসের ভাগের মধ্যে প্রবেশ করব। তো বন্ধু দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে কোনটা পরপদ, কোনটা উত্তরপদ ইত্যাদি আসছে। তো আমি যদি নিই বন্ধু, দেখো একটা উদাহরণ নিলাম, বহু রূপ যার। বহু রূপ যার, তাহলে এখানে আমি লিখলাম বহুরূপী। আমি আগে লিখছি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা কি আসছে। বহুরূপী। তো দেখো বন্ধু, এখানে একটা, দুটো, তিনটে পদ আছে। আর এই যে সমান চিহ্নটা দিয়েছি, তারপরে একটা নতুন পদ এসেছে বন্ধু, বহুরূপী। তাহলে তিনটে পদ মিলে কিন্তু এখানে একটা পদ প্রতিফলিত হচ্ছে আমাদের সামনে। তো এরই নাম হচ্ছে সমাস। অর্থাৎ এখানে তিনটে যে রয়েছে, প্রথমটা যেটা রয়েছে সেটাকে আমরা বলি পূর্বপদ, পরে যেটা রয়েছে সেটাকে বলবো পরপদ, আর এই যার রয়েছে, যার মানে তৃতীয় পদ যেটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি বহুব্রীহি সমাসের উদাহরণ। এবং এটা বহুব্রীহি সমাসের দিয়ে যখন সমাস করাবো, প্রত্যেকটা ব্যাস বাক্যের শেষে দেখবে যার রয়েছে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সমাসের ক্ষেত্রে আবার অন্য অন্য মানে শব্দ রয়েছে বা পদ রয়েছে, সেগুলো যখন করাবো সেগুলো তোমরা এখন বুঝতে পারবে। দেখে নাও, তাহলে এটা যদি পূর্বপদ হয়, এটা পরপদ বন্ধু, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। আচ্ছা, সমাসবদ্ধ পদকে আরো অন্য নামে বলা হয়, মনে রাখবে নামটা, সমস্ত পদ বলা হয়। সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ। এখানে যে পূর্বপদ রয়েছে, এরও অপর নাম আছে। এর অপর নাম হচ্ছে সমস্যামূলক পূর্বপদ আর সমস্যামূলক পরপদ ইত্যাদি। তো এই যে পদগুলো মিলে আমি এক পদে করলাম, একটা পদে নিয়ে এলাম বহুরূপী, এটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর যে যে পদ মিলে হলো ব্যাস বাক্য, এটাকে বলে ব্যাস বাক্য। এই যে গোটা বাক্যটা, এই গোটা বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য। বয় দখল আঁকা দন্তস্ব। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। এর আর একটা নাম আছে, একে বলা হয় সমাস বাক্য। সমাস বাক্য। এবার মাথায় আসতে পারে একটা প্রশ্ন, যে ব্যাস বাক্য তাহলে কাকে বলে, বা বলতে পারে বিগ্রহ বাক্য কাকে বলে, বা সমাস বাক্য কাকে বলে। তো বন্ধুরা দেখো, ব্যাস বাক্য এটা কি বলেছি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর এটা ব্যাস বাক্য, এই যে বহুরূপ যার ব্যাস বাক্য। তাহলে সংজ্ঞাটা আমরা খুব সহজেই করতে পারি যে সমস্ত পদকে, সমস্ত পদ কোনটা বলেছি? দেখো, বহুরূপী। সমস্ত পদকে যে বাক্যের সাহায্যে ব্যাখ্যা করা হয়, সমস্ত পদকে যে বাক্যের সাহায্যে ব্যাখ্যা করা হয়, তাকে আমরা বলি কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে এখানে সমস্ত পদ কোনটা? বহুরূপী। আর একে ব্যাখ্যা করেছি কোন বাক্য দ্বারা? বহুরূপ যার। তাহলে এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবার ব্যাস বাক্যের প্রথমটিকে বলা হয় পূর্বপদ, পরেরটিকে বলা হয় পরপদ। এটাও ক্লিয়ার? ব্যাস বাক্যের প্রথমটিকে বলা হয় পূর্বপদ, পরেরটিকে বলা হয় পরপদ। এবার কথা হচ্ছে যে ব্যাস কথার মানে কি? ব্যাস কথার মানে হচ্ছে বিস্তার, অর্থাৎ বিস্তৃত, ছড়িয়ে থাকা। তাহলে কি? ব্যাস কথার মানে হচ্ছে বিস্তার। এটুকু তোমরা আগে এবার দেখে নাও যে সমাসবদ্ধ পদ কাকে বলে। না, ব্যাস বাক্যের যে পদগুলো রয়েছে, এক বা একাধিক পদ মিলিত হয়ে যে পদের আমরা পাচ্ছি, তাকে বলা হচ্ছে সমাস পদ
সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর সমস্ত পদকে যে বাক্যের সাহায্যে আমরা ব্যাখ্যা করছি তাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর ব্যাস বাক্য, বিগ্রহ বাক্যের মধ্যে প্রথমটাকে বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলা হয় পরপদ। এটুকু অংশ তোমরা আগে দেখে নাও, তারপর আমি আসছি। একে সংক্ষিপ্তকরণও বলা হয় অথবা বলা হয় একপদীকরণ। সমাসকে বলা হয় একপদীকরণ, অর্থাৎ অনেকগুলো পদ একত্রে মিলে গিয়ে একটি পদ তৈরি হচ্ছে, এই জন্য এর নাম দেওয়া হচ্ছে একপদীকরণ। তোমরা এটুকু অংশ আগে দেখে নাও, তারপর আমি বোর্ডটা একবার ভালো করে দেখে নাও। সেই সঙ্গে অবশ্যই তোমাদের যে ব্যাকরণ বইটা রয়েছে দশম শ্রেণীর, সেই ব্যাকরণ বইটা তোমরা ফলো করবে। সেই সাথে সাথে যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে খুব ভালো হয়, যে খুব সহজেই তোমরা এই জিনিসটাকে বুঝতে পারবে। তো পরের যে রয়েছে আমি সেটায় চলে যাব। আমাদেরকে জানতে হবে, শর্ট কোশ্চেন পড়ে থাকে যে সমাস কথার ব্যুৎপত্তি কী। ব্যুৎপত্তি কী না বা প্রকৃতি প্রত্যয় কী, এটা তোমরা করেছো ক্লাস 8-এ বা 9-এ বাংলা ব্যাকরণে, যে ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়। তো সেটা আমাদের একটু জেনে নিতে হবে কয়েকটা, যেটা শর্ট কোশ্চেনে পড়ে থাকে এমসিকিউ বা এসএকিউ। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য এইখানের মধ্যেই বলে দিই আগে। না, সমাস কথার যে ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি কি না, সমাস কথার ব্যুৎপত্তি হচ্ছে সমপূর্বক। অনেকে এটাকে হাইফেন বলে থাকে, তো এক্ষেত্রে হাইফেন বললে হবে না, এক্ষেত্রে আমরা বলবো পূর্বক। সমপূর্বক অস ধাতু, এটা ধাতুর চিহ্ন তোমরা জানো। সমপূর্বক অস ধাতু প্লাস ঘ মানে প্রত্যয়, বা আমি এটা ব্র্যাকেটের মধ্যে রেখে এখানে আমি অ করতে পারি, অর্থাৎ ঘ বা অ। তাহলে কি বললাম, সমপূর্বক অস ধাতু আর হচ্ছে বন্ধু ঘ বা অপ্রত্যয়, এটাকে বলা হয় সমাসের ব্যুৎপত্তি। আবারও বলছি, ব্যুৎপত্তি বা প্রত্যয়। আর অন্যদিকে তাহলে সমাসের মানে কি বললাম, আগেই বলেছি, সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ। এবার যে আসছে ব্যাস কথা মানে বলে দিয়েছি বিস্তার। এবার ব্যাস শব্দের যে ব্যাস বাক্য, ওই ভুল বলছি, ব্যাস শব্দের যে বন্ধু ব্যুৎপত্তি, সেটা কি হবে, এই মানে এইরকমই জিনিস, একটু আলাদা হবে, যেহেতু ওটা সমাস ছিল, একটা ব্যাস ছিল, একটু আলাদা হবে। ব্যাস শব্দের যে ব্যুৎপত্তি সেটা কি হবে না, সেটা হবে বি পূর্বক অস ধাতু, ওই যেমন যেমন ছিল ঘ বা অ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি না ব্যাস শব্দের ব্যুৎপত্তি। মূলত এটা আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, কারণ এটা দেখে নিলে কি হবে, তাহলে আমরা ভুলবো না। আর এই ধরনের ব্যুৎপত্তিটা পরীক্ষায় পড়ে থাকে। এবার যদি পরীক্ষা দেয় সমাসের মানে সন্ধি বিচ্ছেদ কি হবে, মানে সমাস কথাটা সন্ধি বিচ্ছেদ কি হবে, এই সমাস কথাটা সন্ধি বিচ্ছেদ কি হবে, এটা আমাদের জেনে রাখা উচিত, পরীক্ষায় যেতেই পারে। তো সমাস কথা সন্ধি বিচ্ছেদ তোমরা জানো, ইতিপূর্বে সম্ভবত ক্লাস 7 বা 8-এ তোমরা করে এসেছো, যে সমাস কথার সন্ধি বিচ্ছেদ না, সম প্লাস আস, সম প্লাস আস, এটা কি বললাম, সমাসের কার সন্ধি, সন্ধি বিচ্ছেদ। তাহলে সম প্লাস আস হচ্ছে সমাসের সন্ধি বিচ্ছেদ বন্ধু। আচ্ছা, এর উপরে যে এই যে যদি ভাঙি সমাস, তাহলে কি হচ্ছে সম আস, সম মানে এক, যদি ভাঙি সমাসকে ব্যাস বাক্য যদি করি সম আস, সম আস, সম মানে এক আর আস মানে হচ্ছে হওয়া। তাহলে বন্ধু এখান থেকে আমরা বুঝতে পারছি যে সমাস কথার অর্থ কি আছে, এক হওয়া অর্থাৎ সংক্ষেপ। সম মানে কি বললাম, এক, আর আস মানে হওয়া, এটা হচ্ছে সমাসের ব্যাস বাক্য হতে পারে। তোমরা একবার বোর্ডটা ভালো করে দেখে নাও, সেই সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই টেক্সট বইটা পড়তে থাকো, তাহলে সমাস কতটা ইজি তোমরা নিজেরাও মানে বুঝতে পারবে না, যে এত সহজ জিনিসটা আমরা কত কঠিন করে ভাবছিলাম। আর আশা করি তোমাদের এটা কাজে লাগবে, তোমরা শর্ট করে আবার দেখে নাও। এটা মুছলাম। এবার আমি চলে যাব হচ্ছে সমাসের যে ভাগ, সেই ভাগের মধ্যে চলে যাব। একটা ছকের আকার টেবিল চার্টের আকারে দেখাবো, এই চার্টটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, কারণ ওখান থেকেও বিশেষ কিছু শর্ট প্রশ্ন আমাদের পরীক্ষার ক্ষেত্রে
এসে থাকে। সেইটাই আমাদের গুরুত্বপূর্ণ, কারণ দেখবে যে বহু স্কুলের টেস্ট পরীক্ষায় বিগত বছরে বা টেস্টে কিংবা মাধ্যমিক যে ফাইনাল, ওখানে হয়তো দিয়ে থাকবে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কোন দুই পদ প্রাধান্য পায়, বা কি বলতে পারে কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ প্রাধান্য পায়, কোন সমাসে উত্তরপদ প্রাধান্য পায়, বা বলে দেবে তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়, এই জাতীয় প্রশ্নগুলো। তো দেখো যে সমাসের ভাগগুলো আমি আগে নিয়ে আসছি, প্রধান ভাগগুলো আগে আসছে। আগে প্রধান ভাগে আসছি না। প্রধানে জানো তোমরা আমাদের কটা ভাগ আছে না? দ্বন্দ্ব, দ্বয় দ্বন্দ্ব নয় দ্বয়, দ্বন্দ্ব, তারপরে কি কর্মধারয়, কর্মধারয়, অনেকে ভুল করে একটু অন্যরকম উচ্চারণ করে ধারায় বলে, কিন্তু কথাটা কর্মধারয়। নেক্সট হচ্ছে বন্ধু তৎপুরুষ, তৎপুরুষ। পরবর্তীতে কি আছে না দ্বিগু রাখতে পারি আমরা, দ্বিগু। 5 নম্বরে কি রাখবো না 5 নম্বরে রাখি বহুব্রীহি, বহুব্রীহি। আর 6 রাখলাম অব্যয়ীভাব, অব্যয়ীভাব। মূলত প্রধান হচ্ছে 6টা ভাগ। প্রধান কটা ভাগ? 6টা ভাগ। এরও পরে আমাদের কিছু অপ্রধান ভাগ রয়েছে, সেগুলো আমরা আসবো পরে। আগে আমরা প্রধান 6টা ভাগকে নিয়ে আলোচনা করব, এবং আজকে যতটা পারা যায় এই পাঠের মধ্যে ততটা তুলে ধরবো, এবং আগামী দিন খুব শীঘ্রই পরবর্তী যে পাঠ সেটা আমরা আলোচনায় নিয়ে আসবো। তো দেখতে থাকো বন্ধু, যে এই 6টা ভাগ, যে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ীভাব, এগুলো এবার কোনটায় কোন পদ প্রাধান্য পায়। আগেই বলেছি যে দুটো পদ থাকে বেসিক্যালি, পূর্বপদ, পরপদ, আর এছাড়াও অন্যান্য পদ থাকে, মানে তৃতীয় পদ এখান থেকে। তো এই যে পদগুলো, এই পদগুলোর মধ্যে কোন পদটা এখানে প্রাধান্য পায়, এগুলো একটু লিখে রাখলে খুব ভালো হয়। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়। উভয় পদ বলতে কি না, উভয় পদ বলতে ওই যে করালাম ওই বহুরূপ যার বাক্যটার মধ্যে পূর্বপদ আর পরপদ, এই জিনিসটা। তো দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসে কি প্রাধান্য পায় না, কর্মধারয় সমাসে প্রাধান্য পায় পরপদ, পরপদ। তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় পরপদ, তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় পরপদ। দ্বিগু সমাসে, অর্থাৎ দ্বিগু, দয়বহাস্যই গয়াস্য, দ্বিগু সমাসে প্রাধান্য পায় পরপদ, দ্বিগু সমাসে প্রাধান্য পায় পরপদ। বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় তৃতীয় পদ, তৃতীয় পদ প্রাধান্য পায়। আর অব্যয়ীভাব সমাসে প্রাধান্য পায় পূর্বপদ, অব্যয়ীভাব সমাসে প্রাধান্য পাচ্ছে পূর্বপদ। তাহলে বন্ধুরা দেখো, এখানে খুব সহজেই কি হচ্ছে, আমাদের কয়েকটা জিনিস খুব মনে রাখা ইজি না। একমাত্র দ্বন্দ্বর ক্ষেত্রে আলাদা হচ্ছে, আচ্ছা, বহুব্রীহির ক্ষেত্রে আলাদা হচ্ছে, আর অব্যয়ীভাবের ক্ষেত্রে আলাদা হচ্ছে। বাদ বাকি যে 6টা ভাগের মধ্যে 3টে ভাগ, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, এগুলোর ক্ষেত্রে কিন্তু পরপদই প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদ এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদ প্রাধান্য পাচ্ছে, বহুব্রীহির ক্ষেত্রে তৃতীয় পদ প্রাধান্য পাচ্ছে, আর অব্যয়ীভাবের ক্ষেত্রে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। এই জিনিসটাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কারো সরি সমাসের যে কোনটায় কোন পদ প্রাধান্য পায়, যে শর্ট প্রশ্নে আসে এসএকিউ বা এমসিকিউ, তাহলে সেটাই আমরা খুব সহজেই বুঝতে পারবো, বা খুব সহজেই তাহলে আমরা সেই প্রশ্নটা কিন্তু উত্তর দিয়ে ফেলতে পারবো। তাই এটা আশা করি তোমাদের মাথার মধ্যে রেখে দেওয়া উচিত, যে কোন সমাসের ক্ষেত্রে কোন পদটা প্রাধান্য পাচ্ছে। তোমরা আবার চট করে বোর্ডটা চোখ বুলিয়ে নাও। এবার যাব যে সমাসের যে মানে 3টে অপ্রধান ভাগ রয়েছে, সেই অপ্রধান ভাগের মধ্যে যাব। তো এখানে তোমরা 6টা ভাগ দেখলে না, অপ্রধান ভাগ রয়েছে 3টে, সেটা মুখে বললেও হয়ে যায় বা লিখে দিলেও হয়। অপ্রধান ভাগ 3টে রয়েছে, একটা হচ্ছে অলোপ, আমি লিখিয়ে দিচ্ছি। অপ্রধান ভাগ 3টে রয়েছে, কি বললাম, অপ্রধান ভাগ 3টে আছে। তাহলে মোট কটা হলো 9টা।
তাহলে অপ্রধান ভাগের তিনটের মধ্যে কি কি আছে? তিনটের মধ্যে হচ্ছে একটা অলোপ সমাস, অলয়কা প, অনেকে উচ্চারণ এমনভাবে করে যেন মানে অলক হয়ে যায়, অলোপ সমাস। আর দুটো কি? আর দুটো হচ্ছে বন্ধু একটা নিত্য সমাস আর একটা বাক্যাশ্রয়ী সমাস। তাহলে একটা হলো বাক্যাশ্রয়ী সমাস আর একটা হলো নিত্য সমাস। নিত্য সমাস। তাহলে এখান থেকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এর ক্ষেত্রে কিন্তু আর ওই পূর্বপদ, উত্তরপদ, পরপদ, প্রাধান্য, হ্যান ত্যান এসব কিছু নেই। এক্ষেত্রে আমাদের এই যে অলপ দেখেই বোঝা যাচ্ছে যে এখানে এমন কিছু বলতে চাইছে যে যা লোপ পায় না, মানে বিভক্তি কিছু লোপ পায় না বা অনুসর্গ লোপ পায় না। বাক্যাশ্রয়ীতে কোনো বাক্যকে খণ্ড করে মানে বাক্যকে কেন্দ্র করে আশ্রয় করে সেটা গড়ে ওঠে। নিত্য এই সমাসের ক্ষেত্রে কোনো ব্যাস বাক্য হয় না। নিত্য সমাসের ক্ষেত্রে কোনো ব্যাস বাক্য হয় না। ব্যাস বাক্য করতে গেলে আমাদের অন্য পদের সাহায্য নিতে হয়। কি বললাম? নিত্য সমাস করতে গেলে আমাদের অন্য পদের সাহায্য নিতে হয়, এই পদের কোনো ব্যাস বাক্য হয় না। যেমন গ্রামান্তর অন্য গ্রাম, কালান্তর অন্য কাল, মন্বন্তর অন্য মনু, এরকম তারা। তো এই হলো আমাদের সমাসের মোট কি না, সমাসের মোট 9টি ভাগ। আগে 6টি ভাগ দেখিয়েছি প্রধান, আর এখানে বন্ধু 3টে অপ্রধান ভাগ রইল। তোমরা এই 9টাকে অন্তত টেবিল চার্টের মধ্যে করে মাথার মধ্যে রেখে দিও, তাহলে খুব সহজেই তোমরা বিষয়টাকে রপ্ত করতে পারবে। আমি আজকে চেষ্টা করছি দ্বন্দ্ব সমাসের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেটা তোমাদের সামনে আলোচনা করার। আজকে প্রথমটা আলোচনা করি, তারপর আগামী যে ভিডিও আপলোড হবে চ্যানেলে তখন আমরা সেই ভাগের মধ্যে চলে যাব। তো বোর্ডটা মুছে দিয়ে আমি দ্বন্দ্ব সমাসে চলে যাই। দ্বন্দ্ব সমাসে চলে যাই, দেখতে থাকো। দ্বন্দ্ব, দ্বন্দ্ব কথার দুটো মানে। দ্বন্দ্ব কথার হচ্ছে দুটো মানে। একটা হচ্ছে দ্বন্দ্ব মানে আমরা জানি ঝগড়া, ঠিক আছে, বা বিরোধ। আর একটা হচ্ছে দ্বন্দ্ব মানে মিলন। কি বললাম? দ্বন্দ্ব কথার একটা মানে বিরোধ বা ঝগড়া, আর একটা দ্বন্দ্ব কথার মানে হচ্ছে মিলন। এক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি মিলন অর্থাৎ জোর, এই জিনিসটার উপরে আমাদের আলোচনা আছে। এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বন্দ্ব কি না, আগে সংজ্ঞাটা আমাদের জানতে হবে। যে সমাসের যে সমাসের কি হয় না, যে সমাসের সমস্ত পদের অর্থাৎ সমস্ত পদ কোনটা বলেছি আমি? না, ব্যাস বাক্য মিলিত হয়ে যে একটা পদ তৈরি হচ্ছে সেই পদটাকে আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে থাকি। তো তাহলে সংজ্ঞা কি আসে? না, সংজ্ঞা হচ্ছে যে সমাসে সমস্ত পদের পূর্বপদ ও পরপদের উভয়ই কি হয়, পদের অর্থ প্রাধান্য পায়। যে সমাসে সমস্ত পদে অর্থাৎ আবারও বলছি, যে সমাসের সমস্ত পদে উভয় পদ প্রাধান্য পায় ব্যাস বাক্যের, তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আমি দেখিয়ে দিচ্ছি তাহলে পরিষ্কার হবে। যেমন একটা উদাহরণ লিখলাম, ভাই ও বোন সমান ভাই বোন। তাহলে দেখো, ভাইটা হচ্ছে পূর্বপদ, বোনটা হচ্ছে পরপদ, আর মাঝের যে ওটা আছে ওটা হচ্ছে সংযোগকারী অব্যয়। তো ওটা আমাদের ভাবতে হবে না, এটাকে আমরা জাস্ট মন থেকে ডিলিট করে দেবো, মুছে দেবো। তাহলে কি পড়ে রইলো? ভাই আর বোন পড়ে রইলো। সুতরাং সমান চিহ্নের পরে যে আমরা সমস্ত পদটা করব, এটা হচ্ছে সমস্ত পদ। যে সমস্ত পদটা বসাবো, পরীক্ষায় কিন্তু এটা দেবে, আমাদের এটা করতে হবে, ঠিক আছে, এটা দেবে, এটা করতে হবে। তো সমস্ত পদ তাহলে কি হলো? ভাই বোন। দেখো ভাই বোন ওখানে সংজ্ঞায় কি বলেছি? যে সমাসে সমস্ত পদের মধ্যে পূর্বপদ ও পরপদ উভয়ই গুরুত্বপূর্ণ। না, ভাইও আছে বোনও আছে, উভয় পদই সমান গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একজন নেই, দুজনকেই গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, অর্থাৎ মিলন, দুটোর মধ্যে মিল করেছে, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে দ্বন্দ্ব সমাস নামটা আমরা সার্থক বলে মনে করি। এবার আমরা দ্বন্দ্ব সমাসের যে ভাগগুলো রয়েছে সেইগুলোয় আমরা যাব। ফার্স্ট যে ভাগটা রয়েছে বন্ধু, সেটা হচ্ছে বিশেষ্যের দ্বন্দ্ব। ফার্স্ট যে ভাগটা রয়েছে সেটা কি বলছি? সেটা হচ্ছে বিশেষ্যের দ্বন্দ্ব। আচ্ছা, বিশেষ্য পদ কাকে বলে সেটা আশা করি আর বলে দিতে হবে না, কারণ বিশেষ্য পদ কাকে বলে এটা বহুদিনকার আমাদের জানা, অর্থাৎ যদি না জানা থাকে তোমরা জেনে নিও, বা আমি আর বলে দিচ্ছি। কোনো কিছু নাম পদকে আমরা বিশেষ্য পদ বলে থাকি, ঠিক আছে।
কোনো কিছু নামপদকেই আমরা বিশেষ্য পদ বলে থাকি। এক্ষেত্রে বিশেষ্যের দ্বন্দ্ব মানে কি, এমন মিলন হবে দুটো নামের মধ্যে, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ বিশেষ্য পদ হয় বা নাম পদ হয় তাকে বলা হয় বিশেষ্যের দ্বন্দ্ব। কি বললাম? যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ বিশেষ্য পদ হয় বা নাম পদ হয় তাকে বলা হয় বিশেষ্যের দ্বন্দ্ব। তাহলে এক্ষেত্রে আমরা কি উদাহরণ দিতে পারি না, রাম ও শ্যাম। তাহলে রাম একটা বিশেষ্য পদ বা নাম পদ, শ্যাম একটা বিশেষ্য পদ বা নাম পদ। তাহলে এখানে কি হবে, ওটা জাস্ট মন থেকে ডিলিট করে দাও, অব্যয়টা তুলে দাও, দিয়ে এখানে বসিয়ে দাও রাম শ্যাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। আর পরীক্ষায় যদি এটা দেয় তাহলে আমরা এটা লিখবো, লিখে ব্র্যাকেটে লিখবো বিশেষ্যের দ্বন্দ্ব। ঠিক আছে, যদি বলে কোন ভাগের মধ্যে পড়ছে তাহলে আমরা অবশ্যই বিশেষ্যের দ্বন্দ্ব লিখবো, নচেত আমরা ডাইরেক্ট লিখে দেবো দ্বন্দ্ব সমাস, তাতে কোনো আপত্তি নেই। পরের যে ভাগটা আছে আমরা পরের ভাগে চলে যাব, সেটা হচ্ছে বিশেষণের দ্বন্দ্ব। পরের ভাগটা কি আছে না, বিশেষণের দ্বন্দ্ব। ঠিক আগের মতোই সংজ্ঞা, খালি জাস্ট একটু চেঞ্জ হবে বন্ধু। এই চেঞ্জটা কোথায় হচ্ছে একটু মন দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবে যে আগেরটার সঙ্গে কি ডিফারেন্স হচ্ছে। আগেরটা বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসের দুটো পদ অর্থাৎ মানে পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য বা নাম পদ, সেটা ছিল বিশেষ্য দ্বন্দ্ব। কিন্তু এক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে হবে যে দ্বন্দ্ব সমাসের উভয় পদই বিশেষণ, তাকে বলা হয় বিশেষণের দ্বন্দ্ব। এবার বিশেষণ পদ কাকে বলে এটা তোমরা নিশ্চয়ই জানো না, বিশেষ্যের দোষগুণ অবস্থা যে পদের সাহায্যে বোঝানো হয় তাকে বলা হয় বিশেষ্যের দ্বন্দ্ব। কি বললাম? বিশেষ্যের দোষগুণ অবস্থা যে পদের সাহায্যে বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ পদ। আবারও বলছি, বিশেষ্যের দোষগুণ অবস্থা যে পদের সাহায্যে বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ পদ। তাহলে এমন দুটো বিশেষণ পদ আমরা এখানে ইউজ করব, যে দুটো বিশেষণ পদকে এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে জোড়া লাগছে। যেমন আমরা যদি বলি ভালো ও মন্দ, ভালো ও মন্দ, তাহলে কি এই আগের মতো সংযোগকারী অব্যয়টা মন থেকে ডিলিট করে দাও, দিয়ে ভালো মন্দ এখানে বসিয়ে দাও। আর এখানে ভালো আর মন্দ এই দুটোই হচ্ছে কিন্তু বিশেষণ পদ। ভালো, ভালো মন্দ দুটোই কিন্তু বিশেষণ পদ। তাহলে বিশেষ্য পদ কাকে বলে, যেটা নাম বোঝায় আর যেটা মানে বিশেষ্য পদের দোষগুণ অবস্থা বোঝায় যে পদের সাহায্যে, তাকে বলা হয় বিশেষণের বা বিশেষণ পদ। আর এক্ষেত্রে আমরা যেহেতু বিশেষণের দ্বন্দ্ব করছি, এক্ষেত্রে হবে বিশেষণের দ্বন্দ্ব। পরে যে রয়েছে সেটা আমরা চলে যাব, তোমরা এই দুটো আবার ভালো করে দেখে নাও। পরের ভাগটার মধ্যে আমি আসছি। পরের ভাগটা খুব সম্ভবত মনে হয় রয়েছে সমাহারি। পরের ভাগটা খুব সম্ভবত সর্বনাম দ্বন্দ্ব, যেহেতু বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া রয়েছে, তো সর্বনামের দ্বন্দ্বে আসবো। আচ্ছা, সর্বনাম পদ কাকে বলে না, সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে, অর্থাৎ নাম পদের পরিবর্তে আমরা যে পদকে বসাই তাকে বলা হয় সর্বনাম পদ। যেমন আমরা কিন্তু যদি গরুর রচনা লিখি বা কোনো একটা কিছু কারো সম্পর্কে কিছু বলি, আমরা কি বারে বারে বলি তার নাম ধরে? বলি না। তার নামের পরিবর্তে আমরা কি বসাই সেখানে? সে, ঠিক আছে, তারপর কি তার, এরকম তারা, এই যেগুলো বসাচ্ছি এগুলোকে বলা হয় সর্বনাম পদ। আর সর্বনাম পদ কি, যখন যে দ্বন্দ্ব সমাসের উভয় পদই সর্বনাম পদ হয়, আবারও বলছি, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদই সর্বনাম পদ হয় তাকে বলা হয় সর্বনামের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ সর্বনাম পদ হয় তাকে বলা হয় সর্বনামের দ্বন্দ্ব। যেমন যদি করি যে ও সে, যে ও সে, তাহলে কি হচ্ছে যে সে, তাহলে এটা এটা সর্বনাম পদ আর এটাও সর্বনাম পদ। তাহলে আর এটা আমাদের পূর্বপদ, এটা পরপদ, এটা সংযোগকারী অব্যয়, জাস্ট ডিলিট করে দাও মন থেকে, দিয়ে যে সে বসিয়ে দাও, যে সেটা হচ্ছে বন্ধু সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই গেল আমাদের সর্বনামের দ্বন্দ্ব। এবার আমরা প্রবেশ করব ক্রিয়াপদের দ্বন্দ্ব। ক্রিয়াপদের দ্বন্দ্ব কি না, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ ক্রিয়া বোঝায়, কাজ বোঝায়, তাকে বলা হচ্ছে কি ক্রিয়াপদের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ ক্রিয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদের দ্বন্দ্ব। আগে একটা ছিল সর্বনাম দ্বন্দ্ব, এটা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব, ক্রিয়াপদের দ্বন্দ্ব। আচ্ছা, যেমন লিখি যদি ক্রিয়াপদের দ্বন্দ্ব, যদি লিখি নাচ গান, নাচটাও একটা ক্রিয়া, গানটাও একটা ক্রিয়া, নাচ ও গান। আচ্ছা, ওটা সংযোগকারী অব্যয় ডিলিট করে দাও, দিয়ে নাচ গান বসিয়ে দাও। তাহলে
নাচ গান যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম সমস্ত পদটা। আর নাচটা হচ্ছে ক্রিয়াপদ আর গানটা হচ্ছে ক্রিয়াপদ, দুটো ক্রিয়াপদ মিলে গিয়ে আমরা যে সমস্ত পদটা পাচ্ছি তাকে বলা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব। বা এটাও আমরা বলতে পারি যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ ক্রিয়াপদ তাকে বলা হয় ক্রিয়াপদের দ্বন্দ্ব। এই দুটো দেখে নাও, পরে আমি যাচ্ছি অন্য যে ভাগ দুটো রয়েছে সেটাই। বুঝলাম। পরে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব সংজ্ঞা প্রায় একই, আবারও বলছি জাস্ট একটু খালি আলাদা, একটু মাথায় রাখবে। সমার্থক দ্বন্দ্ব কি না, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ সমার্থক পদ হয়, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ সমার্থক পদ হয় তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। আর সমার্থক শব্দ কি জিনিস সেটা তোমরা জানো, যেমন আমরা পৃথিবীকে গগন বলি, জলকে বাড়ি বলি, এগুলো সমার্থক পদ। তাহলে কি বললাম, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ সমার্থক পদ হয় তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমন আমি যদি এখানে লিখি ব্যবসা বাণিজ্য, যদি আমি লিখি ব্যবসা ও বাণিজ্য, ব্যবসাটা হচ্ছে পূর্বপদ আর বাণিজ্য হচ্ছে পরপদ, আর ওটা জানো সংযোগকারী অব্যয়। তাহলে বন্ধু ওটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে সমস্ত পদে কি লিখবো, সমস্ত পদে লিখবো ব্যবসা বাণিজ্য। তার পূর্বে দেখে নিই এগুলো সমার্থক পদ কিনা। ব্যবসা মানে কি, ওই জিনিসপত্র নিয়ে গিয়ে বাণিজ্যের মতো করা, আর বাণিজ্য মানে একই জিনিস, সুতরাং ব্যবসা আর বাণিজ্য দুটো পদে কিন্তু এ ওর সমর্থক ও ওর সমর্থক, তাই এটা সমার্থক দ্বন্দ্ব হিসাবে কি পরিচিতি পেয়েছে। নেক্সট আমরা আসবো হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব কি, আগেরটা ছিল সমার্থক শব্দ, এটা ততটা সমার্থক নয়, কাছাকাছি কাছাকাছি যাবে। হ্যাঁ, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রায় সমার্থক, আগেরটা মতো নয়, একটু আলাদা। যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রায় সমার্থক তাকে বলা হয় প্রায় সমার্থক দ্বন্দ্ব। যেমন আমি যদি এখানে লিখি স্কুল ও কলেজ, স্কুল ও কলেজ, তাহলে তোমরা দেখো ওটা সংযোগকারী অব্যয়টা বাদ দিয়ে দাও মন থেকে। স্কুল ও কলেজ, স্কুল আর কলেজ কি এক? এক নয়, কিন্তু কিছুটা এক বা প্রায় সমর্থক, এখানে জন্যই স্কুল কলেজটা আমি ব্যবহার করেছি। তাহলে আমাদের সমস্ত পদে কি হবে, সমস্ত পদে হবে স্কুল কলেজ। এই হলো, এটা আমাদের গেল হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। এবার আমরা আসবো বিপরীতার্থক দ্বন্দ্ব, দেখে নাও এটা একবার। ঠিক আছে, এটা বুঝলাম। আচ্ছা, প্রায় সমার্থক দ্বন্দ্ব আমরা গেল, এবার আসবো আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কি বা সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ বিপরীত পদ হয়। কি বললাম, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ বিপরীত পদ হয় তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন সাদা ও কালো, যেমন সাদা ও কালো, ওটা অব্যয়, সংযোগকারী মুছে দাও, দিয়ে সাদা কালো আমরা বসিয়ে দিলাম। তাহলে কি বললাম, যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ বিপরীত পদ হয় তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। এই সংজ্ঞাগুলো একটু ভালো করে একটু মনে রাখো, খুব সহজ, অত শক্ত নেই। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এ থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে বন্ধু অ্যাক্সেস দ্বন্দ্ব। খুব ভালো করে মনে রাখবে, অ্যাক্সেস দ্বন্দ্ব, আবারও বলছি অ্যাক্সেস দ্বন্দ্ব, এর সংজ্ঞা খুব ভালো করে মনে রাখতে হবে। সেই সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা এর উদাহরণগুলো ভালো করে দেখবে। আগে আমাদের সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞা কি না, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে, কি বললাম, যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির মধ্যে বহুবচনাত্মক একটি মাত্র পদ সমাসবদ্ধ পদ হিসাবে থাকে তাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। কি বললাম, যে দ্বন্দ্ব সমাসের, যে দ্বন্দ্ব সমাসের, ভালো কথা শোনো, যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির মধ্যে, যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির মধ্যে বহুবচনাত্মক একটি মাত্র পদ অবশিষ্ট থাকে তাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন আমি কমা তুমি ও সে, তাহলে হচ্ছে আমরা। এখানে দেখো আমি একটা পদ,
তুমি একটা পদ, সে একটা পদ, সবগুলো কিন্তু এক বচন। সবগুলো এক বচন, এবং এটা সংযোগকারী অব্যয়, ওটা বাদ দিয়ে দাও। তাহলে আমি, তুমি ও সে যখন আমরা সমস্ত পদে করছি, তাহলে কি করছি? আমরা। আর এই আমরাটা কি? আমরাটা হচ্ছে একটা বহু বচনাত্মক পদ, একটা বহু বচনাত্মক পদ। এটাই আমাদের সমস্ত পদে আসছে। আর এই জন্য হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। কি বললাম? যে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মধ্যে এক বা একাধিক পদ মিলিত হয়ে যে সমস্ত পদটা তৈরি হচ্ছে, এবং সেই সমস্ত পদটা কি হচ্ছে? সমস্ত পদটা বহু বহু বচনাত্মক পদ তৈরি হচ্ছে, তাকে আমরা বলি অ্যাক্সেস দ্বন্দ্ব। এটা আবার দেখে নাও ভালো করে। এবার লাস্ট যে ভাগটা আছে সেটা আমরা যাবো, তাহলে ব্যতিক্রমী দ্বন্দ্ব। এর নির্দিষ্ট কোনো প্রপার কোনো সংজ্ঞা নেই, আমাদের কিছু মনে রাখতে হয়, সেটা আমরা আসছি। এটা বুঝলাম। নেক্সট যে ভাগ আছে সেটা ব্যতিক্রমী দ্বন্দ্ব। নেক্সট ভাগ হচ্ছে বন্ধু ব্যতিক্রমী দ্বন্দ্ব। ব্যতিক্রমী দ্বন্দ্ব কি? এর প্রপার কোনো নিয়ম নেই, এটা আমাদের মুখস্থ রাখতে হয়। যেমন জায়া ও পতি দম্পতি। জায়া মানে কি? স্ত্রী, আর পতি মানে স্বামী, দম্পতি মানে স্বামী স্ত্রী। জায়া ও পতি দম্পতি। কিংবা অহ ও রাত্র, অহরাত্র। ঠিক এইভাবেই আমরা কিন্তু এই ব্যতিক্রমী যে দ্বন্দ্বগুলো রয়েছে এইভাবেই মনে রাখবো। আর এইভাবে মনে রাখলে কিন্তু খুব সহজেই আমাদের সমাসগুলো আমরা করতে পারবো। তাই সমাস নিয়ে অহেতুক চিন্তা বা ভয় পাওয়ার কিছু নেই। খুব সহজেই, খুব কঠিন বিষয় নয়। আমরা যদি মনটাকে ধৈর্য সহকারে পড়তে থাকি তাহলে কিন্তু, বা দেখতে থাকি, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো। অবশ্যই তোমরা বাংলা যে ব্যাকরণ বইটা রয়েছে সেটা ফলো করো, স্কুলের ক্লাস করো, যেখানে পড়তে যাও সেখানেও ফলো করো বিষয়টা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে সমাজ জিনিসটা কি। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে তাড়াতাড়ি অন করে দিয়ে দাও। কারণ কি? কারণ এরপর যখনই কোনো ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করব, তাহলে সবার আগে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে বিশেষ করে চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে তাদেরও কাজে আসে। এবং তোমাদের যদি কাজে আসে তাহলে আমার এই প্রচেষ্টা আমি সফল বলে মনে করব। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো।